দর্শক আমন্ত্রণ ডাকসু নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। আর মাত্র একদিন বাকি ডাকসু নির্বাচনের ভোটাভুটির। চলছে শেষ মুহূর্তের প্রচারণা, যা চলবে আজ রাত 10টা পর্যন্ত। আপনারা জানেন 470 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন 28টি পদে। আমাদের সঙ্গে আজকের এই ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের একদম শেষ দিন অর্থাৎ প্রচারণার শেষ দিনে জয়েন করছেন ভিপি ও জিএস প্রার্থীরা। দর্শক একটি কথা বলে রাখি, আজকের দিনটি কোনো ডিবেটের জন্য নয়। এখানে আমরা আজ নির্বাচনের সব শেষ পরিস্থিতি কেমন এবং প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের প্রচারণায় কি কি পাচ্ছেন এবং কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কে কতটা কনফিডেন্ট সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এরই মধ্যে জয়েন করেছেন আবু বাকের মজুমদার, জিএস প্রার্থী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আমরা শুরুতেই বাকেরের কাছে যেতে চাই। বাকের, আপনাকে স্বাগত। প্রথমেই যেইটি প্রশ্ন, কমন প্রশ্ন অবশ্য সবার জন্যই, সেটা হচ্ছে আপনি কতটা কনফিডেন্ট এই যে 13 দিনের যে প্রচারণা হলো, আপনি প্লাস আপনাদের যে প্যানেল আছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, কতটা কনফিডেন্ট এবং নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কি দেখছেন? বাকের। আলহামদুলিল্লাহ, কনফিডেন্টের কথা আসলে নতুন করে বলার কিছু নাই। বিষয়টা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে গিয়েছি, শিক্ষার্থীদের অধিকার আদায় যেমন কাজ করে গিয়েছি, এখানকার নানা সমস্যা তুলে ধরেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং দীর্ঘ স্ট্রাগলের মধ্যে দিয়ে এসে জুলাই অভ্যুত্থানও এখানে আওয়ামী লীগ হঠাতে, প্রাথমিকভাবে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে হঠাতে, পরবর্তীতে আওয়ামী লীগ হঠাতে আমরা সম্মুখ সারিতে ছিলাম এবং তারপরেও শিক্ষার্থীদের পাশেই এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি বলতে গেলে। তো নতুন করে কনফিডেন্সের কিছু আমি মনে করি যে নাই। মূলত আমাদের বিগত দিনের যে কাজকর্ম এবং বর্তমানে আমাদের যে স্বচ্ছতা, তার উপর নির্ভর করে শিক্ষার্থীরা আমাদেরকে বিবেচনা করবেন, সেটাই আমি মনে করছি। আর আমাদের যে প্যানেলটিও আমরা প্রায় অভ্যুত্থানের যারা সামনের সম্মুখ যোদ্ধা ছিলেন তাদেরকে ঘিরেই আমাদের প্যানেল হয়েছে। তো সেখানেই একই জিনিসও বহমান থাকবে, সেটা শুধু ব্যক্তি বাকের না, আমাদের পুরো প্যানেলের প্রতি আমি আসলে একই কথা বলেছিলাম, বলতে চাই। আর আরেকটি প্রশ্ন করেছিলেন নির্বাচনের পরিবেশ। আচ্ছা, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বলি বা নির্বাচন কমিশন বলি, যারা এই বিধিমালা লঙ্ঘন করেছেন কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি। এই মাত্র দেখলাম যেটি মিছিল যাচ্ছে, এইসব মিছিল মিটিং কিন্তু নিষিদ্ধ, মানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে। তো আমরা কিন্তু সেগুলো দেখেছি এবং যারা এই আচরণবিধি লঙ্ঘন করেছে বেশিরভাগই ছাড় পেয়েছে। তো নির্বাচনের 9 সেপ্টেম্বরকে ঘিরে কিন্তু নানা ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আমরা শুনতে পাচ্ছি এখানে এক ধরনের নেগোসিয়েশন, ভাগবাটোয়ারার দিকেও যেতে পারে, এটা আমরা গত 2 দিন ধরে শুনছি। এবং এটা আমি আরও প্রায় সপ্তাহখানেক আগে থেকে বলে আসছিলাম যে এখানে নির্বাচনকে ঘিরে, 9 সেপ্টেম্বরকে ঘিরে বিশেষ করে একটা তো দেখলেন যে প্রথম প্ল্যানটা হচ্ছে যে নারী শিক্ষার্থীদেরকে ভোটে অনুৎসাহিত করা। কারণ নারী শিক্ষার্থীরা যে ধরনের পলিটিক্সের বিরোধী, সেই ধরনের পলিটিক্যাল কমিউনিটি চায় না যে নারীরা ভোটে অংশগ্রহণ করুক, এটা একটা। এর বাইরে হচ্ছে যে আজকে আবার শুনছি যে বিশেষ করে 9 সেপ্টেম্বর নির্বাচনকে ঘিরে এখানে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হইতে পারে এবং সেই আশঙ্কা প্রত্যেকটা শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আশঙ্কায় আসলে দিন কাটছে, বিশেষ করে 9 সেপ্টেম্বরকে ঘিরে। কিন্তু বোর্ডের মাঠের কথা যদি বলি, মাঠে খুবই ভালো একটা ইতিবাচক প্রতিযোগিতামূলক অবস্থায় আমরা আছি। বিশেষ করে আমরা যারা ছাত্র সংগঠনগুলো আছি সবাই সহাবস্থানের ভাবে আমরা আমাদের প্রচারণা করছি এবং এইখানে কোনো ধরনের সমস্যা আসলে এখন পর্যন্ত নাই, এটা আমি এটা বলবো বা স্বীকার করবো। অবশ্যই ভোটারদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন, অথবা ধরেন যে ইশতেহারগুলো দিচ্ছেন, এমন কিছু হয়েছে কিনা যে ভোটারদের সঙ্গে কথা বলতে যে মনে হয়েছে এটা মনে হয় মিস হয়ে গেছে, এমন কোনো এক্সপিরিয়েন্স? না, এরকম কিছু না। ভোটারদের এখানে বড় অংশের যেটা কনসার্ন, যেটা প্রাথমিকভাবে যদি আমি বলি ওয়েলফেয়ার ভিত্তিক যে ইশতেহার, সেটা সবার মোটামুটি কাছাকাছি। আর পার্থক্যটা হচ্ছে পলিটিক্স আর আরেকটা হচ্ছে আমাদের কিভাবে একটা শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তোলে, এই দুইটা জায়গা হচ্ছে পার্থক্যটা। তো সেখানে পলিটিক্যাল জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে ট্রমা, তো এই ট্রমার জায়গা থেকে তারা মনে করে যে হল এবং একাডেমিক এলাকায় তারা ছাত্রছাত্রী চায় না। এবং যখন এটা আমাদের ইশতেহারে দেখে, একটা বড় অংশ শিক্ষার্থী তারা আমাদেরকে খুব বেশি ধারণ করে এবং তারা মনে করে যে আসলে আমরা তাদের জুলাইয়ের কথা রেখেছি। তো এটা আমি দেখি, এটা একটা। আরেকটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ শিক্ষার্থী তারা হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী না, তার চেয়ে বড় কথা হচ্ছে সে বিশ্ববিদ্যালয় জীবনে এসে সে তার নিজের খরচটা নিজে বেয়ার করতে হয়। তো সেই জায়গা থেকে তার আর্থিক যেই স্বাবলম্বীভাবে তৈরি হওয়া বা আর্থিক যেই নিজের ক্যাপাসিটিটা বিল্ড করা, এটাতে সে অনেক বেশি মনোযোগী। এবং সেজন্য দেখবেন যে একটা বড় অংশ কিন্তু কর্মসংস্থানের জন্য বা চাকরির জন্য পড়াশোনা করে, আবার একটা বড় অংশ ফার্স্ট ইয়ারে এসে টিউশন করায় বা অন্যান্য কর্মমুখী কাজে তারা যুক্ত হয়। তো সেখানে তারা আর্থিকভাবে যখন সে বিভিন্ন কাজে যুক্ত হয় তখন কিন্তু সে পড়াশোনায় মনোযোগটা দিতে পারে না।
যখন আমরা বলছি যে টিএআর নিয়োগের মাধ্যমে অন্তত 7 থেকে 8 হাজার শিক্ষার্থীকে তাকে যেমন আর্থিকভাবে স্বাবলম্বীও করা যাবে, পাশাপাশি তাকে গবেষণামুখীও করা যাবে, সেই জায়গায় আমরা একটা বিশাল সাড়া পাচ্ছি। আরেকটা বিশাল সাড়া পাচ্ছি, আমাদের যে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক আছেন তাদেরকে নিয়ে আমাদের 10,000 শিক্ষার্থীর একটা প্ল্যান আছে, এবং সেখানে অন্তত 10,000 শিক্ষার্থী মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করার যে ধরনের তার ক্যাপাসিটি বিল্ড দরকার সেটা আমরা বিল্ড করবো। এটা যখন বলছি এবং তারা সেটা কীভাবে প্রক্রিয়াটা শুনতে চাচ্ছেন, শোনার পর তারা আশ্বস্ত হচ্ছেন যে না, তারা হয়তো অর্থনৈতিক মুক্তির জায়গায় এখানে আমাদের জায়গা থেকে কিছুটা হলো ফ্যাসিলিটি হতে পারেন। তো এই বিষয়গুলো আমাকে মনে হয়েছে শিক্ষার্থীরা অনেক বেশি কানেক্টেড ফিল করেছে। এর বাইরেও আরও আমাদের ইশতেহার যেগুলো আছে বাকিটা মোটামুটি ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড। আমরা ফিরবো আবার। বাকিরকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এর মধ্যে জয়েন করেছেন শেখ তানভীর বাড়ি হামিম, জিএস প্রার্থী ছাত্র দলের, এবং জয়েন করেছেন ভিপি প্রার্থী ডাকসু ফর চেঞ্জের বিন ইয়ামিন মোল্লা। আমাদের সঙ্গে যুক্ত হবেন সাদিক কায়েম, ভিপি প্রার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এবং উমামা ফাতেমা, তিনি খুব কাছাকাছি আছেন, ভিপি প্রার্থী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের, এবং একটি সার্জারির মধ্য দিয়ে গিয়েছেন। তারপরও মেঘমোল্লার বসু, তিনিও আমাদের সঙ্গে জয়েন করছেন, প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী। আমরা এবার যেতে চাই শেখ তানভীর বাড়ি হামিমের কাছে, ছাত্রদলের জিএস প্রার্থী। আপনারা আজকে একটা শপথ অনুষ্ঠানও করলেন, সেটাও দেখলাম। প্রচারণার শেষ দিকে কি পাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন, এবং নির্বাচনের পরিবেশটা কেমন? বেশ কিছু অভিযোগ তো ছিল, আপনাদের দিক থেকেই ছিল, এখন পরিবেশ কেমন? আসলে পরিবেশ কেমন এটা শিক্ষার্থীরা দেখছে। আর অভিযোগ তো গত 7-8-10 দিন ধরে আমরা প্রত্যেক প্যানেলের পক্ষে বিপক্ষে করেছি, যেখানে আচরণবিধি লঙ্ঘন হয়েছে সেখানে বলেছি। কিন্তু আজকে প্রচারণার শেষ দিন, আজকে আর কারোর বিরুদ্ধে অভিযোগ করব না, কেননা শিক্ষার্থীরা দেখেছে গত 7-8-10 দিন কী হয়েছে। আমার বিশ্বাস 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তারা এই সব কিছুর জবাব দিবে। এই জন্য আজকে শেষ দিন আর অভিযোগ করব না, কেননা আমরা বিশ্বাস করি শেষ ভালো যার সব ভালো তার। আর আজকে প্রচারণায় আমরা যখন যাচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক সাড়া দিচ্ছে, আমাদের খুব ভালোভাবে গ্রহণ করছে, এবং অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু তার রাজনৈতিক রূপরেখা বা আমরা নির্বাচিত হলে তাদের ম্যান্ডেট নিয়ে আমরা কিভাবে বিভিন্ন রূপরেখায় কাজ করতে পারি, তারা বিভিন্ন অপিনিয়ন আমাদের কাছে শেয়ার করছে। এছাড়া আমরা আমাদের যে ইশতেহার তুলে ধরেছি সেই ইশতেহারও কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে। বিশেষ করে আমাদের ইশতেহারে দেখেন প্রত্যেকের ইশতেহারে কমন কিছু ইস্যু আছে, কারণ কি এই সমস্যাগুলো কিন্তু একদম কমন, সেটা আমরা সব প্যানেলেই জানি। কিন্তু কিছু কিছু বিষয় আমরা যেমন আপনি জানেন যে আমি ব্যক্তিগতভাবেও কিন্তু আমরা এই ইশতেহার একটু বিলম্বিতভাবে দিয়েছি। ইশতেহারের পূর্বেই আমরা কিন্তু বিভিন্ন হলে শিক্ষার্থীদের কাছে গিয়েছি। আপনারা দেখেছেন অনেক সময় আমরা বিভিন্ন ক্যান্টিনে গিয়েছি যে খাবারের মানে কী সমস্যা, অথবা আপনার খাবারের মানে কেন সমস্যা হচ্ছে এইটা দেখার জন্য। সেক্ষেত্রে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আপনার অনেক ক্যান্টিনে ভর্তুকি কম, অনেক ক্যান্টিনে সঠিক মনিটরিংয়ের অভাব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষার্থীদের বলেছি যে আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের ম্যান্ডেট নেই, সেক্ষেত্রে আমরা একটি সঠিক মনিটরিং সেল যেন তারা সঠিকভাবে মনিটরিং করে, এবং যেই স্থানে ভর্তুকির প্রয়োজন সেই স্থানে ভর্তুকি দিয়ে খাবারের মান, পুষ্টিকর মানগুলো ভালো করব। দেখুন যেখানে শিক্ষার্থীরা তাদের বেসিক নিডস থেকেই বঞ্চিত হয় সেখানে তো শিক্ষার্থীরা ভালো কিছু করতে পারবে না, স্বাভাবিক। এই জন্য আমরা চাই প্রথমেই প্রাথমিকভাবেই আমরা কোনো মুখরোচক ইশতেহার দিব না, মুখরোচক ইশতেহারের মাধ্যমে শিক্ষার্থীদের দেখাবো না আমরা এই করব ওই করব। আমরা লাক্সারিয়াসের থেকে আমরা নেসেসিটি বেস যেটা সেটাকে প্রায়োরিটি দেবো। আমিমকে ধন্যবাদ। যেতে চাই বিন ইয়ামিন মোল্লার কাছে, প্রশ্নটা একই, আপনি উত্তরটা দিতে পারেন। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন, এবং সবশেষ এই যে 13 দিনের প্রচারণায় কি পেলেন? 13 দিনের প্রচারণায় যেটা পেয়েছি, শিক্ষার্থীদের ভালোবাসা এবং ভালোবাসা। যারা বলছিলেন যে ভাই আপনারা দীর্ঘ সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই সংগ্রাম করেছেন, আপনি অনেক অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এবং বিশেষ করে সেই ফ্যাসিবাদের সময়ে যখন এই হলগুলোতে অত্যাচার নিপীড়ন হতো তখন কেউ না দাঁড়ালেও আপনারা অসীম সাহস নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেগুলো ভুলে যাই নাই। সেই আবরার ফাহাদ থেকে ফুলপরি, সেই কোটা সংস্কার থেকে অভ্যুত্থান, এবং অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতেও এই যে চাকরির আবেদন ফি কমানো, পিএসসি সংস্কার আন্দোলন, বা সর্বশেষ এই ডাকসুর জন্য যে ফাইট করা, আমরণ অনশন ফাইট, শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করা, শিক্ষার্থীরা বলছে যে ভাই আমরা এগুলো মনে রেখেছি। অবশ্যই আমরা এমন কাউকেই চাই যাদের উপরে আমরা সেই ভরসাটা রাখতে পারি, এবং ভবিষ্যতে যারা আমাদের উপরে আমাদের পাশে থাকবে সেই ভরসাটা আমরা রাখতে পারি। আর পরিবেশ বলতে আমরা দেখছি যে আসলে নির্বাচন এর এই ঠিক সময়গুলোতেই নতুন নতুন মানে রাজনীতি আবির্ভূত হয়েছে। যেমন একটা যদি বলি যে মানে ভূমিধস বিজয় আর ব্যালট বিপ্লব, কেউ বলছেন যে তারা জিতলে সেই সংগঠনের ভূমিধস বিজয় হবে, কেউ বলছেন যে তারা জিতলে সেই সংগঠনের ব্যালট বিপ্লব হবে। তাহলে আমাদের কি হবে? শিক্ষার্থীরা বলতেছে যে ভাই তাহলে যদি কারো ব্যালট বিপ্লব আর কারো ভূমিধস বিজয় হয় তাহলে আমরা কোথায় যাব, আমাদের কি হবে? তো সেই জায়গায় শিক্ষার্থীদের প্রতি আশ্বস্ত করতে চাই যে আমাকে যদি শিক্ষার্থীরা বিজয়ী করেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর বিজয় হবে।
কারণ আমি যেটা মনে করি যে কোনো দলকে জিতিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা ডাকসুতে ভোট দিতে আসবেন না। শিক্ষার্থীরা ডাকসুতে ভোট দিতে আসবেন তাদের প্রকৃত বন্ধুকে নির্বাচিত করার জন্য, যারা অতীতেও তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন। আর একটা পলিটিক্স দেখলাম আমরা, সেটা হচ্ছে নাজিরা বাজার পলিটিক্স। মানে যেটা আমাদের আসল কাজ হওয়ার কথা, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা, সেইটা না করে শিক্ষার্থীদেরকে খাওয়ানো, শিক্ষার্থীদেরকে উপর হুকুম দেওয়া, এইটা করা সেটা করা। তো এইটা আসলে যারা করছেন আমি মনে করি যে এগুলো তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ। তারা বিগত সময়ে শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলন, শিক্ষার্থীদের সংকটে তাদের পাশে থাকতে পারেন নাই। এখন চিন্তা করতেছেন যে আমাদের তো অনেক টাকা আছে, আমাদের তো অনেক ম্যান পাওয়ার আছে সারা দেশে, অনেক জনশক্তি আছে, আমাদের তো অনেক বট ফোর্স আছে, তো সব লাগায় দাও। হ্যাঁ, যে কোনোভাবে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করে আসলে শিক্ষার্থীদের মন পাওয়া যায় কিনা। এগুলো তো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তো এগুলো নিয়ে কি কমিশন পর্যন্ত গিয়েছিলেন অথবা সেখান থেকে কোনো ব্যবস্থা নিয়েছিল? এখন দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমি কিন্তু পাবলিকলি অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছি যে 70% বিশ্ববিদ্যালয় প্রভাবিত হয়েছে। বিশ্ববিদ্যালয় যদি 70% নতুন ক্ষমতার বলয়গুলোর কাছে প্রভাবিত না হতো, 11 মাসে ডাকসু নির্বাচন একটা হয়ে আর একটা চলে আসতো। ডাকসুর জন্য বিসিসিআইয়ের বাসভবনের সামনে এইভাবে মানে পাগলের মতো আমাদেরকে পড়ে থাকতে হতো না। এই বাস্তবতাটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওনারা ভালোভাবেই জানেন এবং বোঝেন। তো সেই জায়গা থেকে যেটা বলতে চাই যে এই যে 9 সেপ্টেম্বর বিশ্বাস রাখি শিক্ষার্থী বন্ধুদের উপরে যে তারা কাট কপি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের যে সোশ্যাল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন দেখে তারা কাউকে ভোট দেবেন না, কাউকে হিরো বানাবেন না, কাউকে জিরো বানাবেন না। তারা প্রত্যেক ক্যান্ডিডেটদের সম্পর্কে অথেন্টিক সোর্স থেকে তথ্য সূত্র জেনেই তাদেরকে আসলে ভোট দিবেন, প্রকৃত বন্ধুদেরকেই তারা আসলে নির্বাচিত করবেন। জি, বিনিয়ামিন মোল্লাকে ধন্যবাদ। দর্শক, আমাদের মধ্যে এরই সঙ্গে জয়েন করেছেন উমামা ফাতেমা, ভিপি প্রার্থী, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, এবং আমাদের সাথে জয়েন করেছেন মেঘমোল্লার বসু, জিএস প্রার্থী, প্রতিরোধ পর্ষদের। আপনি কেমন আছেন? একটা সার্জারির মধ্য দিয়ে গিয়েছেন এবং খুব কষ্ট করে আজকে আসতেও হলো, আমি সেটা দেখতে পাচ্ছি যে একদম প্রচারণার এই সময়টাতে। কেমন আছেন আপনি, আগে এটা বলুন। আশা করি যে ডাক্তাররা এটা দেখতেছেন না আর কি। আচ্ছা, আমার বিপদ আছে। আচ্ছা, যাজ্ঞের যে প্রশ্নটা ছিল, আমরা প্রশ্নে যাই। সেটা হচ্ছে 13 দিনের এই যে প্রচারণা, আপনি এবং আপনার প্যানেল প্রচারণা থেকে কি কি পেলেন, শিক্ষার এবং জয়ের ব্যাপারে কতটা কনফিডেন্ট, নির্বাচনের পরিবেশটা এখন পর্যন্ত কেমন? সত্যি কথা বলতে কি, বাংলাদেশে আসলে গড়পরতা যে ধরনের নির্বাচন হয়ে আসছে গত 50 বছর ধরে, এই নির্বাচন তার বাইরে কোনো কিছু হয় নাই। এই নির্বাচনে যেই আচরণবিধি ছিল, আমি আগেও বলেছি যে ডাকসুর আচরণবিধি, এই ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় কৌতুকের বিষয়। এখানে আসলে সকল পক্ষকে দোষারোপ করতেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে যে 3টা বড় রাজনৈতিক শক্তি আছে, যে এই রাজনৈতিক শক্তিগুলো জাতীয় পর্যায়ে আলাদা করে বড় ক্ষমতা আছে। আমি যদি একদম নাম ধরে বলি, যে ছাত্র শিবির, ছাত্র দল এবং বাকছাস, যাদের মাদার পার্টি আছে এবং যাদের মাদার পার্টিরা বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক কাঠামো, সেই রাজনৈতিক কাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর্স। তারা এহেন কোনো ইনফ্লুয়েন্স নাই যে ইনফ্লুয়েন্সগুলো তারা করার চেষ্টা করেন নাই। এবং সেখানে শিক্ষার্থীদেরকে খাওয়ানো থেকে শুরু করে, মুড়ি পার্টি থেকে শুরু করে, নাজিরা বাজারের কথা আসছে, মুড়ি পার্টির কথা আসছে, এখানে বাইরের যেই মানে মেম্বার, এমপি ইত্যাদি ইত্যাদি মানুষজনকে ব্যবহার করে শিক্ষার্থীদেরকে গড়পড়তা ফোন দেওয়ার কথা আসছে, এবং প্রতি ধরনের যত ধরনের আপনার কার্যক্রম করা সম্ভব ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য সকল ধরনের কার্যক্রমকে ম্যানিপুলেট করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় আসলে 9 তারিখের টেস্টটা প্রার্থীদের টেস্ট না, এই টেস্টটা ছাত্রদের টেস্ট। ছাত্ররা এই ম্যানিপুলেশন ওভারকাম করতে পারবে কি পারবে না। যদি ছাত্ররা ম্যানিপুলেশন ওভারকাম করতে না পারে, তাহলে আমাদের মেনে নিতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে বাংলাদেশের 8-10টা কনস্টিটিউয়েন্সির চেয়ে ডিফারেন্ট কিছু না। এখানেও আসলে খাওয়ায় ভোট পাওয়া যায়, এখানেও আসলে ব্যক্তিগত ফেভার প্রমিস করে ভোট পাওয়া যায়, এখানেও আসলে এলাকা ভিত্তিকতার মধ্য দিয়ে ভোট পাওয়া যায়। যদি তা না হয় তাহলে শিক্ষার্থীরা জিতবেন, যদি এর বাইরে শিক্ষার্থীরা কোনো কিছু করতে পারে না। আর প্রাপ্তি যদি কোনো কিছু বলেন, আমার কাছে মনে হয় 9 তারিখে যাই হোক প্রতিরোধ পর্ষদ অলরেডি জিতে গেছে এই কারণে, কারণ আপনি যদি 3 মাস 4 মাস আগেও দেখেন পত্রিকাগুলোতে যে আলোচনাগুলো হইতো, সেই আলোচনাগুলো হচ্ছে যে বামপন্থীরা গণবিচ্ছিন্ন, তাদের একটা মিছিল করার লোক পাওয়া যায় না, তাদের এখানে দাঁড়ানোর কোনো লোক পাওয়া যায় না, তারা জনবিচ্ছিন্ন, তাদের কোনো রকম কোনো সম্পৃক্ততা নাই। আজকে যে আপনি আমাকে এখানে বসে জিজ্ঞেস করতেছেন আমি জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী, এইটা অসংখ্য মানুষের প্রচণ্ড পরিমাণ পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে। আমি গত 6 দিন ছিলাম না, কিন্তু আমি জানতে পারছি, আমি অনেক মানুষের কাছ থেকে জানতে পারছি, শেষ হলটা পর্যন্ত আমার যে লিফলেট, সেটা আমার কর্মীরা, আমার যারা প্রতিরোধ পর্ষদের মানুষ, তারা শেষ মানুষটা পর্যন্ত পৌঁছায় দিছে। আমাদের
লোকবলের অভাব, অর্থবলের অভাব, সব কিছু সত্ত্বেও আমরা যে শেষ দিনটা পর্যন্ত ফাইট করছি, এটা অনেক বড় বিজয়। আমরা হারি বা জিতি, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ পর্ষদ যেভাবে গঠিত হয়েছে তার একটা কপি কিন্তু আমরা জাহাঙ্গীরনগরেও সম্প্রীতির ঐক্যের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। এবং এটা শুধু বিশ্ববিদ্যালয়গুলো না, এটা সারা দেশে ছড়ায় যাবে। বাংলাদেশের ডেমোক্রেটিক ফোর্সগুলো ইউনিফাইড হবে, এবং শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে না, এখানে মব ভায়োলেন্সের প্রশ্নে, এখানে আপনার মোরাল পুলিশিংয়ের প্রশ্নে, এখানে আপনার যাবতীয় রিয়াকশনারি এলিমেন্টের প্রশ্নে বাংলাদেশের মানুষ ইউনিফাইড হয়ে লড়াই করা শুরু করবে। এবং সেই লড়াইটা যেদিন শুরু হবে, সেদিন যারা ইতিহাস খোঁজেন তারা বলবেন এই লড়াইটা শুরু হয়েছিল প্রতিরোধ পর্ষদ গঠনের মধ্য দিয়ে। জি, মেঘকে ধন্যবাদ। উমামা ফাতেমার কাছে যেতে চাই। প্রশ্নটা তো আপনি শুনেছেনই, আমরা সরাসরি উত্তরে যেতে পারি। নির্বাচনের পরিবেশ কেমন এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 13 দিনের প্রচারণায় কি কি পেলেন? উমামা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যদিও আজকের যে পরিবেশ প্রচণ্ড রকমের গরম, প্রচণ্ড রকমের হিউমিড, তো মানে এই সিজনে একটা ভোট করা এবং প্রচারণা করা দিনের পর দিন, এটা খুবই জটিল, খুবই কঠিন। তা আমরা যারা প্রার্থীরা আছি তারা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছি, ছাত্রদের কাছে পৌঁছাচ্ছি সকাল থেকে রাত, এবং একটাই উদ্দেশ্য, যাতে ভোটাররা ভোট দিতে আসেন এবং তারা যাতে আমরা যাতে তাদের পর্যন্ত পৌঁছাতে পারি। আর নির্বাচনের পরিবেশের কথা যদি বলেন, ছাত্রদের জায়গা থেকে আমরা সত্যি বলতে অসাধারণ সাড়া পাচ্ছি। বিশেষ করে ছাত্রীরা যারা আছেন, ছাত্ররা সবাই কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট কার্ডগুলো তারা বাছাই করে নিজেদের কাছে রেখে দিচ্ছেন, তারপর লিফলেটগুলো তারা পড়ছেন, ইশতেহারগুলো পড়ছেন, অনেকেই আমাদের কাছে এসে আমাদের ইশতেহারের রিভিউ দিচ্ছেন। সো এই যে একটা ডেমোক্রেটিক পরিবেশ পুরো ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে বিরাজ করছে, সেটা সত্যি বলতে খুবই আশাব্যঞ্জক। তো ভোটের হিসাব বা ভোটের ফলাফল তো জানি না, কিন্তু এটা বলতে পারি যে এই যে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা আসলেই অনবদ্য। তো সব কিছু মিলে আমি ঢাকা ইউনিভার্সিটির বর্তমান যে পরিবেশ, সেটা নিয়ে খুবই আশাবাদী যে আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা আছে, সেই শিক্ষার্থীরা আসলে সকল প্রার্থীর কথা শুনছেন, সকলের সাথে মিশছেন, তাদের উপরেও কিন্তু এক ধরনের একটা ঝড়ঝাপটা যাচ্ছেন। মানে কলা ভবন থেকে হাকিম চত্বর যেতে প্রায় 20 মিনিট সময় লাগে, কারণ প্রতি কদমেই দেখা যায় এক একজন প্রার্থী এসে কেউ কার্ড ধরিয়ে দিচ্ছেন, কেউ লিফলেট ধরিয়ে দিচ্ছেন। সো এটা ভোটারদের জন্যও কিছুটা কঠিন। তবুও আমি মনে করি যে ভোটাররাও কিন্তু অনেক পেশেন্সের পরিচয় দিচ্ছেন, তারাও হাসি মুখে কথা বলছেন, প্রার্থীদের পরিস্থিতিটা বুঝছেন। তো সব কিছু মিলায় ঢাকা ইউনিভার্সিটিতে এখন অসাধারণ একটা গণতান্ত্রিক এবং উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। এর বাইরে যদি পলিটিক্যালি কথা বলতে হয়, তাহলে বলবো যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখানে ভোট কেন্দ্রটা বাড়ানো হবে, এবং মেয়েদের বিশেষ করে শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র রাখা হয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, যেটা তাদের হল থেকে বেশ দূরে। পাশাপাশি আপনার কুয়েত মন্ত্রী বঙ্গমাতার যে ভোট কেন্দ্র, সেটা রাখা হয়েছে আপনার এই ঢাকা ইউনিভার্সিটি ক্লাবে, যেটা তাদের হল থেকে অনেক দূরে। সব কিছু মিলিয়ে কিন্তু তাদের জন্য ভোট কেন্দ্রে আসা এবং এই বিশাল লাইন ধরে ভোটটা দেয়া, এই পুরো পরিবেশটা কিন্তু কিছুটা আমি মনে করি যে স্টুডেন্টদের প্রতি ফেভারেবল না। আবার আমার মধ্যে একটা আশঙ্কা আছে, যদি আপনি জিজ্ঞেস করেন, আমি একদম খোলাখুলি বলি, আমার আশঙ্কাটা হচ্ছে লাইন জ্যামিংয়ের আশঙ্কা। এখানে যে অনাবাসিক স্টুডেন্টরা আসবেন আর বিশেষ করে নারী শিক্ষার্থীরা আসবেন, যদি দেখা যায় এখানে 700 মানে একই লাইনে হচ্ছে আপনার 300-400 জন ছাত্র আছে, এরপরে হচ্ছে একজন শিক্ষার্থী তাকে ভোট দিতে হবে, তাহলে অনেক বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ওই আগ্রহটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা মনে করি এখন সুযোগ আছে যে আপনারা বুথ সর্বোচ্চ পরিমাণে বুথ রাখেন, যাতে একটা ভোট কেন্দ্রে কোনোভাবেই বেশি লাইন জ্যামিং করার সুযোগ না থাকে এবং একসাথে বেশি স্টুডেন্ট লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। তাহলে এখানে আবাসিক অনাবাসিক সকল স্টুডেন্টদের পক্ষে ভোট দেওয়া পসিবল। আর যেটা বলবো ভোটারদের কাছে, আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন। আপনারা যারা অনাবাসিক স্টুডেন্টরা আছেন, সবসময় দেখা যায় গত 2019 সালেও অনাবাসিক স্টুডেন্টদের ভোটার টার্নআউট অনেক কম ছিল, এবং শুধুমাত্র এত ম্যানিপুলেশনের পরও দেখা গেছে 25,000 স্টুডেন্ট মাত্র কাস্টিং হয়েছে। এবছর যাতে 39,000 স্টুডেন্টদের 39,000ই এবার ভোট দেয়, এটা আমাদের এনশিওর করতে হবে। আমরা যেই আসি, যেই জিতি, যেই হারি, আমাদের স্টুডেন্টরা যারা আছে তারা সবাই যাতে ভোট দিতে আসে, সবাই যাতে তাদের ভোটিং রাইট প্র্যাকটিস করে, এই কাজটা আমরা এনশিওর করতে চাই। এবং আমরা যখন ভোটারদের কাছে যাচ্ছি, আমরা একদম খোলা মনে বলছি, আপনারা যোগ্য প্রার্থীদের ভোট দেন, কিন্তু আপনারা ভোট দেন, অবশ্যই আপনারা আপনাদের ভোটিং রাইট প্র্যাকটিস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। উমামা ফাতেমাকে ধন্যবাদ। এই পর্বে আমরা আবারও একটু যেতে চাই মেঘ মোল্লার বসুর কাছে।
সেটা হচ্ছে আমাদের এক রিপোর্টেই আমরা বিষয়টা এভাবে আমরা ক্যালকুলেট করে দেখলাম। সেটা হচ্ছে একজন স্টুডেন্ট আপনার 41টা করে ভোট দিবেন এবং সেই হিসেবে এক একজন 12 সেকেন্ড করে সময় পাবেন। তো এই সময়ের মধ্যে পুরো ভোট শেষ করে আসা, এবং উমামাও ঠিক যেটা বলছিল যে ততক্ষণে লাইন যদি অনেক লম্বা হয়ে যায়, অনেকে যদি ভোটের লাইনে দাঁড়াতে না চায়, সেই জায়গাগুলো আসলে কিভাবে ম্যানেজ হবে? এই প্রশ্নগুলো তো আসলে আমরা শুরুর দিন থেকে করেছিলাম। আসলে বিষয়টা অনেক ক্ষেত্রেই যদি আরেকটু তাহলে আরও জুম আউট করে চিন্তা করি, আসলে একটা বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন এভাবে হইতে হবে কেন? আমাদের মানে এখন এটা 7 তারিখে এসে আলোচনা করার কোনো ফায়দা নাই, কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমাদের প্রত্যেকের একটা করে ইমেল আইডি আছে, ইনস্টিটিউশনাল ইমেল আইডি। যদি আসলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের এই আশা আকাঙ্ক্ষা থাকতো যে আমরা চাই 39,000 শিক্ষার্থী ভোট দিত, তাহলে আর্লি ব্যালটের ব্যবস্থা করা যাইতো, তাহলে অনলাইন ব্যালটের ব্যবস্থা করা যাইতো, তাহলে অনেকভাবে এই লাইনের উপর চাপ কমায় এটা এনশিওর করা যাইতো যে প্রত্যেকটা শিক্ষার্থী ঠান্ডা মাথায় প্রত্যেকটা ভোট বুঝে বুঝে দিতে পারবে। কিন্তু আসলে সেটা হলে যেটা হইতো যে প্রথাগত শক্তি যারা আছে তাদের ইনফ্লুয়েন্স কমতো। কারণ এখানে বাংলাদেশে ভোট করানোর একটা প্রথাগত মেকানিজম আছে 50 বছরের। সেই মেকানিজমে যারা অভ্যস্ত এবং সেই মেকানিজমে যারা সিদ্ধহস্ত, এই অ্যাডভান্টেজটা বেসিক্যালি তাদের কাছে যায় যখন এরকমভাবে একটা মানে ভোটগুলি হয়, মানে যারা রেজিমেন্টেড ফোর্স, যারা জানে যে সে 13টা ভোট কাকে কাকে দিবে। আমি জানি না আমার ভোটার কে, আমার ভোটার কোথায় ভোট দিবে। সো আমি চাইলে আমার ভোটারকে মুভও করাইতে পারবো না যে একে ভোট না দিয়ে ওকে ভোট দাও। কাজে এইটা খুব ডিফিকাল্ট হবে। শেষমেশ দেখা যাবে যে মানুষজন সদস্য যে পদগুলো, সে সদস্য পদগুলোতে এদিক ওদিক দাগিয়ে জিনিসটা জাস্ট শেষ করে চলে আসতে বাধ্য হবে। কিন্তু তারপরও আমরা নির্বাচন প্রক্রিয়াটাতে এই জন্য থাকতেছি যে ওই যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, অ্যাটলিস্ট আমরা এই ভোটের গোটা প্রক্রিয়াটা শেষ করে আসি। কিন্তু আমরা খুবই কনসার্ন, 9 তারিখে অনেক মানুষ ভোটের লাইনে দাঁড়ায় বিরক্ত হয়ে চলে যাবে। অনেক মানুষ ভোট দিতে গিয়ে ওই মানে টাইমারের কারণে মানে ভোটগুলো ঠিক মতো না দিয়ে অনেকগুলো ভোট এলোমেলোভাবে দিতে হবে। এটা হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আমরা যদি সেই সব মানুষদেরকে নির্বাচিত করতে পারি যারা আসলে এই সব বিষয় নিয়ে কনসার্ন, তাহলে আশা করব এই নির্বাচন থেকে পরের নির্বাচন পর্যন্ত, অন্ততপক্ষে পরের নির্বাচনটা যাতে এই জাতীয় ফাইজলামি নির্বাচন না হয় সেটা এনশিওর করার কাজটা তারা করবেন। এই জন্য এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ হচ্ছে যাকে খুশি ভোট দেন, কিন্তু সেই মানুষগুলিকে ভোট দেন যারা এখানে ডেমোক্রেসির ব্যাপারে আসলেই কনসার্ন, যারা জিতলে এটা অন্তত এনশিওর্ড হবে যে পরের বারের নির্বাচনটা অন্তত এই ধরনের হবে না। জি, আপনাকে ধন্যবাদ। একই প্রশ্নে বাকেরের কি মতামত? দাদা যেটা বললেন এটা তো ট্রু, যে এখানে এই প্রবলেমটা আমার কাছে তো মনে হয় শুরু থেকেই এটা খুবই কি বলে এটাকে প্ল্যান করে করা হয়েছে। প্রবলেমটা একদম প্ল্যান্ড ওয়াইজ। আপনি দেখবেন যখন রোকেয়া হল, শামসুন্নাহর হল এবং সুফিয়া কামাল হল 3টা কেন্দ্রকে টিসিতে দেওয়া হয়, এটা মেক সেন্স। একটা মনে হয় 8-9 স্টুডেন্টকে জিজ্ঞেস করলে সে বুঝতে পারবে যে টিসির মতো এইটুকু স্পেসে 14,100 স্টুডেন্টের ভোট কীভাবে নেবে, কাস্ট করবে। 3টা হল, লাইনটা কোথায় দাঁড়াবে 3টা হলে, মানে একটা প্রবেশ করারও তো একটা রাস্তা লাগবে। তো এটা মেক সেন্স যে শুরু থেকেই এই কমিশনের একটা এখানে কি ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল যে নারীদেরকে ভোটে প্রাথমিকভাবে অনুৎসাহিত করতে হবে, এবং সেজন্য তারা কিন্তু তাদের এই ডিসিশনে শক্তভাবে থাকার চেষ্টা করেছে। আমরা সংবাদ সম্মেলন করার পরে আমরা গিয়ে সরাসরি ভিসির সাথে দেখা করেছি, নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি, এবং দেখা করে আমরা তাদেরকে বাধ্য করেছি দেখেন এই টিসির মতো জায়গায় কয়টা সর্বোচ্চ বুথ সম্ভব। আমরা হিসাব নিকেশ করে ওনার সামনে বসে হিসাব করেছি যে মাত্র 3600 ভোট নেওয়া সম্ভব টিসির মতো বুথে, মানে টিসির মতো একটা জায়গার মধ্যে। সেখানে 14,000 ভোট কীভাবে দেন? এটা তো আমি তাকে যখন প্রুফ করছি যে দেখেন এটা তো পুরোপুরি জিনিসটা বোঝা যাচ্ছে যে এটা একটা কোঅর্ডিনেটেডভাবে একটা প্ল্যান জিনিস নারীদেরকে ভোটে অনুষ্ঠিত করার জন্য। পরবর্তীতে তারা 2টা হলকে করতে বাধ্য হলেন, এবং এরপরে যখন বঙ্গমাতা কুইত পেটে নিয়ে বললাম, বঙ্গমাতা কুইত পেটে নিয়ে তারা লাস্ট পর্যন্ত বলে গেলেন যে সেখানে সিকিউরিটি ইস্যু। আরে ভাই, সেখানে আমার 1500 নারী বোন হচ্ছে আবাসিক থাকেন, 1500 থেকে 1600, তাদের যদি তারা থাকার সেখানে সিকিউরিটি ইস্যু না হয় তাহলে তার ভোটে কেন সিকিউরিটি ইস্যু হবে? এখানে কে এরকম হন হয়ে গেছে যে সেখানকার নারী শিক্ষার্থীদেরকে গিয়ে কোনো ধরনের আঘাত করবে বা কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে? তো আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছি এখানে যারা ক্যাম্পাসে স্টুডেন্ট আছে এরা সবাই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছে, এবং জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগের মতো এরকম একটা দৈত্য বলি, দানব বলি যারা এই ক্যাম্পাসে সবার উপর অত্যাচার করেছে তাদেরকে এই শিক্ষার্থীরা সরিয়েছে, সেটা বছর খানিক মাত্র হয়েছে। তো সেই শিক্ষার্থীদের মাঝে নতুন করে কেউ অরাজকতা করবে এই ধরনের সাহস কারো নাই। এটা আমরা স্যারদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, আমরা মাঠে থাকবো, শিক্ষার্থীরা মাঠে থাকবে, ভয় না পাওয়ার জন্য, কিন্তু তারা সেটাই করে নাই। তার আমার এখনও মনে হচ্ছে এখানে একটা ইঞ্জিনিয়ারিং এর অংশ হইতে পারে ইলেকশন, এবং সেই ইলেকশনে যাদের ক্যাম্পাসে সরাসরি বিভিন্ন, আমি যদি বলি হল পর্যায়ে যাদের প্রশাসন আছে যাদের হাতে, তারা সেখানে ম্যানিপুলেশন করার ক্যাপাসিটি রাখে, এবং সেই আশঙ্কা প্রায় প্রত্যেকটি শিক্ষার্থীর মনে কিন্তু আছে।
বাকেরকে আপনি ধন্যবাদ। আপুর সাথে কথা বলেন, আপু ধরেন যে আপুর মনের মধ্যে যে লাইন জ্যামিং, হ্যাঁ। লাইন জ্যামিং করার ক্যাপাসিটি কাদের আছে? যাদের ফিক্সড অডিয়েন্স আছে। ভাই লাইন জ্যামিং করা যায়, ফিক্সড অডিয়েন্স আছে। এখন এই লাইন জ্যামিং বলি বা এখানে হচ্ছে যে প্রশাসনকে ম্যানিপুলেট করার কথা বলি, এখানে কাদের আছে এটা খুব স্পষ্ট। এবং সবাই কিন্তু এ ধরনের অ্যালায়েন্সও যাওয়ার আমরা গল্প শুনছি লাস্ট কয়েকদিন ধরে, যে একটা অ্যালায়েন্স অদৃশ্য অ্যালায়েন্সের দিকে যাবে, কারণ ক্ষমতা তো ক্ষমতা, আসলে ভাগ বর্ডার করে কতটুকু যাওয়া যায়। তো এই ধরনের কথাবার্তা কিন্তু চলছে মাঠে। তো এখন আসলে শেষ পর্যায়ে এসে, শেষ দিনে এসে এই আলোচনাগুলো করতে চাই নাই, কিন্তু এমন একটা দুঃখের বিষয় যে জুলাই অভ্যুত্থানের পরে মনে করেছিলাম যে ডাকসুটাও আমরা স্বচ্ছ একটা ইলেকশন পাবো, নিরপেক্ষ ইলেকশন পাবো, কিন্তু ডাকসুর প্রচারণার শুরুর দিন থেকেই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। কিন্তু তারপরে এই বিশ্ববিদ্যালয়ের জন্য ডাকসু প্রয়োজন, আমরা সেই ডাকসুতে স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করছি। শিক্ষার্থীদের মধ্যে একদম আমেজ আছে, তারাও অংশগ্রহণ করছে। তো আমরা শিক্ষার্থীদেরকে বলবো, এমন কাউকে নির্বাচিত করুন যে সত্যিকার অর্থে আপনার প্রতিনিধিত্ব করতে পারবে, যে এই ক্যাম্পাসের রুলস হচ্ছে সেই রুলস ভায়োলেট করছে না, যে মানুষটা আপনার হয়ে আগে কথা বলেছে, এখন কথা বলছে, সামনে আপনি তাকে বিশ্বাস করেন যে তার আপনার হয়ে কথা বলবে। ধন্যবাদ। বাকেরকে ধন্যবাদ। আমরা এরপর একই প্রশ্নের উত্তরে শেখ তানভীর বাড়ি হামিমের উত্তরটা নিব। তার আগে একটু মেঘকে জিজ্ঞেস করি বসতে সমস্যা হচ্ছে কিনা, সেক্ষেত্রে আপনি হুইল চেয়ারের ব্যবস্থা যেটা আছে সেটা করতে পারেন। ওকে, আমরা হামিমের কাছে যেতে চাই। একই প্রশ্নে হামিমের কি মতামত? আসলে দেখুন, প্রথমে একটু বলি যে কিছুক্ষণ আগে বিনিয়ামিন মোল্লা বললেন যে ব্যালট বিপ্লব বা ভূমিধস বিজয়ের কথা বললেন। ভূমিধস বিজয় বা ব্যালট বিপ্লব হলে একটি নির্দিষ্ট দলের হবে, সেটা শিক্ষার্থীদের হবে না। আমরা সাধারণত যখন অ্যাসাইনমেন্ট করি অনেক সময় যে কোয়াইল বট ইউজ করি অথবা প্যারাফেসিং টুল ইউজ করি। তা কথা তো সেটাই, শিক্ষার্থীরা যাদের ভোট দিবে, যাদের ম্যান্ডেট দিবে, তারা তো বিজয় হবে, সেখানে তো শিক্ষার্থীদেরই বিজয় হবে। তো ভাই সবসময় প্যারাফেসিংটা খুব ভালো করে, ভালো লাগে। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন আমরা প্রথম থেকেই প্রত্যেকে বলেছি, এখানে যারা আলোচক আছে প্রত্যেকে বলেছি যে এই নির্বাচনে আমাদের কিন্তু বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। কিন্তু আমি আমার আলোচকদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আমরা এত পরিমাণ সংশয় রেখে, শঙ্কা রেখে তাহলে কেন এই নির্বাচনের পক্ষে থাকছি? কারণ আপনাদের কাছে যদি মনেই হয় এই নির্বাচনের একটি আনুষ্ঠানিকতা, এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হতে পারে, তাহলে আমরা কেন একসাথে প্রতিবাদ করলাম না? এটা আমার একটা প্রশ্ন তাদের কাছে। আর নির্বাচন, আমি বলতে চাই আর একদিন পর নির্বাচন, বা 8 তারিখের পরেই পরশুদিন নির্বাচন। সুতরাং নির্বাচনের পূর্বে নির্বাচনে যদি আমরা যাই, নির্বাচনে যদি অংশগ্রহণই করতে হয়, আর শিক্ষার্থীদের ভিতরে আমাদের শঙ্কা তৈরি করা উচিত নয়। কেননা শিক্ষার্থীরা ইতোমধ্যে একটি উৎসবমুখর পরিবেশে রয়েছে। আমরাও শুনছি যে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন চলছে, আবার আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন উপদেষ্টারা একটি নির্ধারিত দলের ভিপি প্রার্থীকে কিন্তু প্রায়োরিটাইজ দিচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, আপনারা সকলে দেখেছেন, একজন প্রার্থীর পক্ষে কিন্তু প্রচারে নেমেছে। আপনারা দেখেছেন না ভাই? অবশ্যই দেখেছেন। আবার যখন শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে তার 1 ঘন্টার মধ্যে সেই উপদেষ্টা সেই পোস্টটি ডিলিট করেছে। বর্তমান উপদেষ্টাদের একটা ভালো গুণ আছে, যখন যা মন চায় লেখে, আবার কিছুক্ষণ পর ডিলিট করে দেয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা দেখলাম সাবেক একজন উপদেষ্টা, বর্তমান এনসিপি নেতা, তিনিও প্রকাশ্যে নেমে গিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যারা আছে তারা যখন প্রকাশ্যে নেমে যায়, সুতরাং তখন তো নেগোসিয়েশনের কথা গুঞ্জন শুনছি, কিন্তু আমরা তো প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের যে মেশিনারিজ তারাও একটি দলের পক্ষে নেমেছে। সুতরাং এখানে শঙ্কা রয়েছে, কিন্তু আমি শিক্ষার্থীদের শঙ্কিত করতে চাই না। আমি চাই যে শিক্ষার্থীরা আস্থা রাখুন, নিশ্চয়ই আপনাদের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি। আপনারা 9 সেপ্টেম্বর সকলে ভোট দিতে আসবেন। আপনাদের প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে এই ডাকসু একটি প্রাণবন্ত ডাকসু হবে, এবং আগামী 1 বছরের যে নেতৃত্ব, আপনাদের যে প্রতিনিধিত্বকারী নেতৃত্ব, তারাই নির্বাচিত হবে। হামিমকে ধন্যবাদ। উমামার কাছে আবারও ফিরতে চাই। এই যে ডিসকাশনগুলো হলো, এই উদ্ভূত পরিস্থিতিতে ভোটারদের জন্য মেসেজ কি? এখানে গত জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের কথা আমরা বলেছি, সেখানে তো এই সাধারণ যারা স্টুডেন্টরা আছে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তারাই তো আসলে আন্দোলন করেছে। সো এই ভোটটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, সেই রেসপন্সিবিলিটি শুধুমাত্র প্রার্থীদের না, এই রেসপন্সিবিলিটি ভোটারদেরও। আপনারা যখন ভোট কেন্দ্রে যাচ্ছেন, আপনাদের চোখে যদি কিছু পড়ে, আপনারা সেটা প্রতিবাদ করবেন। আপনারা তখন গিয়ে ওখানে পোলিং এজেন্টরা থাকবে, ওখানে আমাদের রিটার্নিং অফিসাররা থাকবে, তাদের কাছে গিয়ে কিন্তু আপনারা প্রতিবাদ করতে পারবেন। সো আপনি ওই জায়গায় কনসিয়াস থাকবেন, যখন আপনি ভোট দিতে যাচ্ছেন ওখানে কোনো ধরনের অকারেন্স হচ্ছে কিনা, ওখানে কোনো ধরনের ম্যানিপুলেশন হচ্ছে কিনা, সেই জায়গাগুলো খেয়াল রাখাটা কিন্তু আপনার দায়িত্ব। সো আমি মনে করি যে এটা প্রার্থী হিসেবে আমরা আমাদের যে দায়িত্বটা ছিল, সেটা হচ্ছে ভোটারের কাছে যাওয়া, তাদের দাঁড়ে দাঁড়ে যাওয়া, এবং ভোটে সবাই যাতে ভোট দিতে পারে সেই জায়গা থেকে আমরা সবার কাছে আর্জি জানিয়েছি। এবং ভোটারদেরও একই সাথে দায়িত্ব,
আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন আপনাদের পছন্দের প্রার্থীকে। পাশাপাশি ভোটে যদি আপনাদের কোনো ধরনের অকারেন্স চোখে পড়ে সেই বিষয়ে আপনারা ইমিডিয়েটলি কথা বলবেন, ইমিডিয়েটলি আপনারা আপনাদের ভয়েস রেজ করবেন। তাহলে এটা একটা রেসিপ্রোকাল সিস্টেমে আমি মনে করি যে এই নির্বাচনকে আমরা অ্যাকচুয়ালি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে পরিণত করতে পারবো। ধন্যবাদ। একই প্রশ্নে বিনিয়ামিন মোল্লা। ধন্যবাদ। প্রথমেই যেটা বলতে চাই যে ডাকসু নির্বাচনটাকে শুধুমাত্র একটা নির্বাচনের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হবে না। এটা যদি শুধুমাত্র নিছক একটা নির্বাচন হতো তাহলে আবারও বলছি যে 11 মাসে একটা ডাকসু শেষ হয়ে আর একটা ডাকসু শুরু হয়ে যেত। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অধিকার আদায়ের আন্দোলন হিসেবে এটাকে ধরতে হবে এবং এই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীদের প্রতি আমি আহ্বান জানাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন এবং রাজনৈতিক সচেতন প্রিয় ছাত্র ভাই এবং ছাত্রী বোনেরা, আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে আপনারা বের করে নিয়ে আসবেন। নানান প্রতিবন্ধকতা, নানান নাটকীয়তা কিন্তু আমরা দেখেছি, সেই প্রতিবন্ধকতাগুলো কিন্তু আমরা অতিক্রম করেছি। সামনে আরও যে কোনো প্রতিবন্ধকতা আসবে না সেটা কিন্তু বলা যায় না। আমি শিক্ষার্থী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা আর নতুন করে গেস্ট রুম গণরুমে ফিরতে না চান, আপনারা নতুন করে আবার যদি সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ হতে না চান, এই ডাকসুর ভিতর দিয়ে আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে বের করে নিয়ে আসুন, যাদের প্রতি আপনারা ভরসা রাখতে পারেন। বিগত সময়েও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবেন। দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছি, তানভীর ভাই হামিম উনি বলেছেন যে তাহলে সবাই মিলে আমরা প্রতিবাদ করি, তাহলে আমরা কেন নির্বাচনের দিকে যাচ্ছি? ওনারা তো এটাই চান যে আমরা নির্বাচন না করি, কারণ বিগত 11 মাস ওনারা সেই চেষ্টায় ছিলেন যে কিভাবে ডাকসুকে আটকানো যায়। আমরা প্রথম থেকে ডাকসুর পক্ষে ছিলাম। এইসব মিস মেসেজ, মিস ইনফরমেশন, আচ্ছা আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এখানে তো সকল ভোটাররা আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি জাতীয়তাবাদী ছাত্র দল ওনারা 500-এরও অধিক সাংগঠনিক কমিটি দিয়েছেন সদস্যদেরকে নিয়ে। একদিন একজন কর্মী রাজপথে নেমে বলেছে যে ডাকসু চাই? অবশ্যই সকলে বলেছে, না হলে নির্বাচনে অংশগ্রহণ করলো এটা তফসিল দেওয়ার পরে বলেছে, তখন তো আমোজায় ছাড়াও যায়, তখন বলতে বাধ্য হয়েছে যে নাহলে তো আমোজায় ছাড়াও যায়। ইয়ামিন, বিষয়টা অলরেডি সেটেলড ইস্যু না? যেহেতু প্রশ্ন করেছে সেই জায়গা থেকে বলতে, আমরা নির্বাচনে যেতে চাই না কি চাই না সেটা তো কেবলই বললাম। যারা নির্বাচনে নিজের জনপ্রিয়তা, নিজের ভোট নিয়ে শঙ্কিত, তারাই বলছে এই নির্বাচনে বিভিন্ন ভোট ইঞ্জিনিয়ারিং হবে এবং শিক্ষার্থীদের ভিতর তারা একটা ভয় ভীতি সঞ্চার তৈরি করতে আমি বারবার এই কথাটা কেন বলি, কারণ এই ডাকসুর জন্য আমরণ অনশন করেছিলাম, ফাইট করেছি, শিক্ষার্থীরা সাথে ছিলেন, এখানকার অনেকেও সেখানে ছিলেন, কিন্তু ছাত্রদলের কোনো ভাইদেরকে দেখি নাই আইসা সংহতি পর্যন্ত জানাইছে, অথবা ওনারা আলাদাভাবে কোনো কর্মসূচি করেছে। বরং ওনারা যেটা করেছেন, আমাদের যে অনশন এবং রেজিস্টার বিল্ডিংয়ের সামনে যে অবস্থান, সেটাকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেছেন যে আমরা নাকি মব করেছি, সেই মবের বিচার করতে হবে, তো ওনারা এটার বিচার চান। তো এই জন্যই পাবলিকলি বলতেছি যে আসলে কার আসল রূপটা কি সেটা আসলে সবার জানা উচিত। যেখানে আমরা অনেকেই বলছি যে আমরা নতুন করে হলগুলোতে এবং একাডেমিক এরিয়ায় কমিটি দিয়ে আমরা আধিপত্য বিস্তারের রাজনীতি এটাকে আমরা প্রমোট করব না, সেখানে ওনারা তফসিল দেওয়ার পরপরই হল কেন্দ্রিক কমিটি দিয়ে দিলেন, মানে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার জন্য। আর এটা যেটা বলতে চাচ্ছি যে নিয়ম ভাঙা, ভাই এখনও ডাকসু নির্বাচন হয় নাই, ওনারা এখনও ক্ষমতায় আসে নাই, তার আগেই বারবার করে নিয়ম ভেঙে যাচ্ছেন। আমরা দেখলাম লাইব্রেরিতে মানে পরপর ওনারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখনই যদি ওনারা নিয়ম না ভাঙে, ওনারা যদি ডাকসুর ভিপি হন, তাহলে ওনারা কি করবেন? এটা তো শিক্ষার্থীদেরকে এই জিনিসগুলো তো বুঝতে হবে। এই যে একটা দাম্ভিকতা যে আমাকে রুখে কে, আমাকে কে কি বলে, এই যে একটা অবস্থা। এবং আরেকটা যে জিনিস বলতে চাই যে হ্যাঁ, এই যে ভোটের যে বিষয়টা আসতেছে, অনেকেই এখন শঙ্কিত যে এটা একদম আমি একদম ভিতরের কথাটা বলবো, অনেকের মনের ভিতরের কথাটা, যে আসলে নির্বাচনের পরে যদি অমুক বিজয়ী হয় তাহলে ক্যাম্পাসে কি আমরা থাকতে পারবো? আমরা কি আমাদের রাজনৈতিক অধিকার বা ক্যাম্পাসের ছাত্র হিসেবে আমাদের সেই অধিকারটা কি থাকবে? অনেকের ভিতরে এই সংখ্যাটা কাজ করতেছে, কারণ বিগত সময়ের যে সহাবস্থানের কালচারটা ছিল না এবং এই অভ্যুত্থান পরবর্তী 11 মাসের যে পরিস্থিতি, এই বিষয়গুলো কিন্তু অনেকের ভিতরে এই চিন্তাটা করতে। সেই জায়গা থেকে বলতে পারি যে আমাদেরকে যদি মনোনীত করে, তাহলে আমরা ডান বাম মধ্যমপন্থী আদর্শ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেই চিন্তাকেই লালন করেন, ধারণাকেই লালন করেন, অ্যাজ অ্যান স্টুডেন্ট হিসাবে আমাদের পরিচয় হবে উনি একজন ছাত্র, উনি একজন শিক্ষার্থী। আমরা সেভাবে করেই সবাইকে ট্রিট করতে চাই। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে এটা নির্বাচন না, এটা একটা আন্দোলন। আপনাদেরকে অবশ্যই 9ই সেপ্টেম্বর আহ্বান করব, আপনারা ভোট দিতে আসবেন। যে কোনো ধরনের অন্যায় বা প্রহসন অথবা ষড়যন্ত্র যদি করার প্রচেষ্টা করা হয় ফার্দার,
আপনারা প্রতিবাদ করবেন, আপনাদের প্রকৃত বন্ধুদেরকে বিজয়ী করে নিয়ে আসবেন। যারা এখানে কথা বলেছেন অনেকের কথাই কিন্তু সেই জিনিসটা বের হয়ে এসছে, এবং অধিকার কার্যক্রমগুলো থেকেও কিন্তু আপনারা দেখেছেন যে সূক্ষ্ম সূক্ষ্ম ম্যানিপুলেশন। মনে করেন এখানে 3টা রাস্তা আছে, এই 3টা রাস্তা দিয়ে গেলে আপনি 3 জন প্রার্থীর কাছে যেতে পারবেন। একটা রাস্তায় ময়লা দুর্গন্ধ, আর একটা রাস্তায় কাদা বা কাটা ফেলে রাখা হয়েছে, আর একটা রাস্তা সুন্দর করে পিচ ঢালা করে দেওয়া হয়েছে। কোন রাস্তা দিয়ে আপনি যাবেন? স্বাভাবিকভাবেই যেটা কিন্তু সুন্দর সেটা দিয়ে যাবেন। এই ধরনের অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল। আমরা মনে করি যে সেই প্ল্যান প্রোগ্রাম, সেই প্রতিবন্ধকতাগুলো শিক্ষার্থীরা অতিক্রম করবেন, সেই বিশ্বাস শিক্ষার্থীদের প্রতি আমাদের আছে। ধন্যবাদ। ছাত্রদল উত্তর দিবেন। আমি একটু বলি, সেটা হচ্ছে এই স্বতন্ত্র প্রার্থীর বেড়াজালে বা যারা এই স্বতন্ত্র প্রার্থী নামক একটা কি বলবো বাবলে পা দিবেন, তারা পূর্বে দেখেছেন ওই ভিপি নূর, সে কিন্তু পরের দিন শেখ হাসিনাকে যে মা ডেকেছিল। সুতরাং এই স্বতন্ত্র যারা আছে তাদেরকে, তারা এই যে বিরাজনীতিকরণ করার চেষ্টা করছে আর বলছে আমি একাই প্রতিনিধি আপনাদের, তাদেরকে ভোট দিলে কিন্তু সেই আবারও প্রতারিত হবেন। এই জন্য আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনাদেরকে পুরনো যে ইতিহাস সেটা মনে করিয়ে দিতে চাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন রাখতেছি, যদি ভিপি নূর শেখ হাসিনাকে মা ডেকে থাকেন, তাহলে সেই ভিপি নূরের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সাথে জনাব তারেক রহমান কেন একসাথে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের আন্দোলন করলেন? ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, ফ্যাসিবাদ বিরোধী আমি এবং বলি ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল এই জন্য উনি যে রিমান্ডে মার খেয়ে মৃত্যুর পথযাত্রী হয়েও সেখানেও বলেছেন আচ্ছা, যে উনার নাকি মাদার পার্টি নেই, উনার নাকি লেজুর ভিত্তিতে নেই, উনি বিপিনুরকে কিভাবে ডিফেন্ড করছেন? ইয়ামিনের উনার মাদার পার্টি নেই, উনি স্বতন্ত্র, কিন্তু বিপিনুরকে কিভাবে আপনারা জাস্টিফাই করছে দেখুন। এই বিশ্ববিদ্যালয়ে অনেকেই যদি নির্বাচিত হন, শিক্ষার্থীরা আশঙ্কা করছেন যে তাদের সহাবস্থানের রাজনীতি আসলে থাকবে কিনা। এটা তারাই আশঙ্কিত করছে যারা বিভিন্ন সময় এই ধরনের অপকর্ম করে। আমরা বলতে চাই, আমরা যদি নির্বাচিত হই, অতীতেও আমরা যেরকম যে 19 সালের যে নির্বাচন ছিল সেখানে সেই প্যানেলে আমিও ছিলাম, আমরাও তখন সর্বোচ্চ চেষ্টা করেছি সবার রাজনৈতিক অধিকারকে ধরে রাখার জন্য। তখন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা এজেন্ডা নিয়ে এসেছিলেন ছাত্রলীগ, আমরা নিষিদ্ধ করতে দিই নাই। ফার্দার সামনেও আমরা প্রত্যেকেরই রাজনৈতিক অধিকার এবং নাগরিক অধিকার এবং ছাত্র হিসেবে যে অধিকার আছে, আমরা সেই অধিকারগুলো রক্ষা করব। আর উনি আমাদেরকে দেখুন, আমি ছাত্রদল করি, আমিও তো নিয়মিত ছাত্র, আমি ছাত্রদল প্রতিনিধিত্ব করছি এখানে। উনি বলছে ডান বাম সবাইকে একসাথে নিয়ে কাজ করবে, কিন্তু উনি এখনই শিক্ষার্থীদের সামনে বিভিন্ন মিস ইনফরমেশন ইনফরমেশন দিয়ে আমাদেরকে কিন্তু একটু আউট করার চেষ্টা করছে। সুতরাং এখন ভোটের আগে যে সবাইকে নিতে পারছে না, সে পরবর্তীতে কিভাবে সবাইকে নিয়ে কাজ করবে, এই ধরনের প্রতারণামূলক কথা শিক্ষার্থীদের বলবে না, শিক্ষার্থীরা সব বোঝে। ছাত্রদল নির্বাচন করলে আমরা নির্বাচন করব। ইয়ামিন হামিম, এটা একটা বিউটি অফ ডেমোক্রেসি, যে জন্য আমাদের ফাইটটা ছিল। ইয়ামিন হামিম, আমরা এই বিষয়টা শেষ করি। 19 সালে ছাত্র শিবির নির্বাচন করতে পারে নাই, এই 25 সালে ছাত্র শিবির নির্বাচন করছে। ছাত্র দল বা আমরা অনেকেই 19 সালে মানে একদম স্বাধীনভাবে নির্বাচন করতে পারি নাই, অনেকে ভয়ে বসে গিয়েছে। তো এটাই তো আমাদের অর্জন, আমাদের আন্দোলন তো শুধু আমাদের জন্য না, সবার জন্য। ঠিক এই জায়গায় এসে আমরা আবার এক হয়ে গেলাম। দর্শক, এই মুহূর্তে আমরা একজন ভোটারের প্রশ্ন নিতে চাই। প্রশ্নের চাইতে মতামত অথবা পরামর্শ আজকের জন্য বেশি দরকার। কে প্রশ্ন করবেন? আসসালামু মাইক্রোফোনটা আলাইকুম। দিবেন কাইন্ডলি। জি, আমি আবির মাহমুদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট 23-24 সেশন। আমার প্রশ্ন বাকের ভাই এবং মেঘদার কাছে। প্রথমে বাকের ভাইয়ের কাছে আসতে চাই। আপনাকে সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার সমর্থন দিয়ে সরে গিয়েছেন, কিন্তু তার প্যানেলের ভিপি প্রার্থী অভিযোগ করেছেন তার উপর বল প্রয়োগ করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। এবং যেদিন বাকছাস গঠন হয় সেদিন আপনাদের বক্তব্য ছিল এনসিপির সাথে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে কাদের ভাইয়ের পক্ষে সমর্থন দিয়ে একটি পোস্ট করেছেন। এতে কি আপনার দলের নিরপেক্ষতা নষ্ট হয় না? আচ্ছা ভাই, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমটি ছিল যে মাহিন সরকারের বিষয়টি। আপনারা মাহিন সরকারকে দেখবেন জুলাই অভ্যুত্থানের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টামে উনি কিন্তু আন্দোলনে হাল ধরেছিলেন, এবং সেই মোমেন্টামে মাহিন সরকার, আব্দুল কাদের, রিফাত রশিদ এবং হানান মাসুদ তারা কিন্তু ওই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের লাইনটা ঘোষণা করতেন। তো সেই মাহিন সরকার আন্দোলনের একদম শুরুর দিক থেকেই তিনি বলতেন যে আমাদের গণভবনমুখী হইতে হবে, তাইলে হাসিনা এই আমাদের দাবি মানবে না। সেই মাহিন সরকার হচ্ছে, তার মেরুদণ্ড খুবই স্ট্রং, এবং পরবর্তীতে সে তার যে সিদ্ধান্তগুলো সে কিন্তু এককভাবেই নিয়েছেন। আপনারা একদমই ট্রু যেটা, সেটা হচ্ছে উনি যখন দাঁড়াবেন তো স্বাভাবিকভাবে উনি আমার বিপরীত পোস্টে, আমার পোস্টে দাঁড়াচ্ছেন। তোর সাথে কথা বললেন যে ভাই আমরা দুজন যদি একই পোস্টে দাঁড়াই সেক্ষেত্রে আমাদের তো কিছু ভোট ভাগাভাগি হবে। উনি আমাকে বললেন যে দেখো ছোটো ভাই, তোমাকে আমি খুব পছন্দ করি, তুমি দাঁড়াও, সমস্যা নাই, যদি আমার যদি এরকম মনে হয় যে তোমার জিতার ক্ষেত্রে আমি কোনো অন্তরা হইতে পারি তাহলে আমি সরে দাঁড়াবো। তো এটা ছিল ওনার সাথে আমার লাস্ট কনভারসেশন। এবং যেদিন উনি সেটা বললেন সেদিন সকাল উনি আমাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠে বললেন যে চলো তোমার সাথে কথা আছে।
তো উনি সংবাদ সম্মেলন কল করলেন। ওনার কাছে মনে হয়েছে যে না, বাকেরকে সমর্থন করা উচিত। বাকের ছোটো ভাই, সে দীর্ঘদিন এখানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছিল, অভ্যুত্থানে কন্ট্রিবিউশন রেখেছে, আবারও 5 আগস্ট পরবর্তীতে ক্যাম্পাসে ফেরত এসেছে, তাকে আসলে আমার সহযোগিতা করা উচিত। সেই জায়গা থেকে মাহিন ভাই আমার যেটা অ্যাসেসমেন্ট আমার দিক থেকে, তিনি তার কাজ করেছেন এবং তিনি আমাকে ডেকে এনেছেন এবং তিনি নিজেই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন। এখানে খুবই স্পষ্টভাবে আপনাদেরকে এইটুকু আমি আমার জায়গা থেকে জানাতে পারি যে মাহিন ভাই আসলে অনেকটাই সহজ সরল মানুষ, এটা আমি মনে করি, এবং ওনার যেটা মনে হয় উনি সেটা করেন। তো সেই জায়গা থেকে উনি যেমন নির্বাচনে দাঁড়িয়েছেন এবং একই সাথে ওনার কাছে যখন মনে হয়েছে যে উনি যদি আমার ক্ষেত্রে কোনো অন্তরায় হইতে পারে, সেই জায়গাতে তিনি আবার নিজে থেকেই সহপ্রণীদের ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন নাহিদ ইসলামের বিষয়ে, আপনি জানেন কি না জানি না, নাহিদ ইসলাম এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের নিয়মিত শিক্ষার্থী। তো মাস্টার্সের শিক্ষার্থী। তো সেক্ষেত্রে তিনি এখনও ভোটার, আমি ওনার ভোটার লিস্টে নাম দেখেছি। তো উনি ওনার জায়গা থেকে উনি অভ্যুত্থানে আমরা একসাথে ছিলাম, অভ্যুত্থানের পূর্বে এই ক্যাম্পাস আমরা একসাথে রাজনীতি করেছি। এইখানে যে বটতলায় 2020 সাল থেকে আমরা এখানে গুরুবার আড্ডা, তারপরে এখানে নানা সাংস্কৃতিক সামাজিক আমরা আন্দোলন গড়ে তোলার জন্য চেষ্টা করেছি। তো দীর্ঘ স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে উনি, তার সহযোগিতাকে আমি মনে করি উনি সাপোর্ট দিতেই পারে। এটা আসলে আলাদা করে দল মিলানোর আসলে সুযোগ নেই। আর সংগঠন আকারে যদি বলি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র রাজনৈতিক ছাত্র সংগঠন এবং সেইখানে আসলে আমরা আমাদের যে ডিসিশন, আমরা ছাত্র সংগঠন আকারে আমরা আমার ডিসিশনগুলো নেই। তো সেই ক্ষেত্রে অন্য কারো এখানে ইনফ্লুয়েন্স করার কোনো ধরনের সুযোগ নেই। ধন্যবাদ ভাইকে। বাকেরকে ধন্যবাদ। আপনার আরেকটা প্রশ্ন বোধহয় মেঘের কাছে ছিল। এই পর্বে আমরা শুরুতেই আরেকজন স্টুডেন্টের কোশ্চেন নিতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসিম হোসেন, পড়াশোনা করছি অর্থনীতি বিভাগ, দ্বিতীয় বর্ষে। আমার প্রশ্নটা মূলত মেঘমোল্লা বসুর কাছে। আপনাদের যে ইশতেহার যে ছিল তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিবেশটা যাতে ঠিক মতো থাকে সেইটা আমরা নিশ্চয়তা করতে চাই। তবে বামপন্থী যারা বিগত বছর ধরে রাজনীতি করেছে ক্যাম্পাসে, তাদের অন্যতম ট্রেটের মধ্যে 2টা ট্রেট হচ্ছে যে তারা ক্যাম্পাসে উচ্চ শব্দে মাইকের ব্যবহার করত এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন নান্দনিক স্থাপনায় তারা প্রতিবাদী হোক, বিভিন্ন ধরনের চিকা মারা, যেটা সহজ ভাষায় বলে, সেটা করতো। তো নির্বাচিত হওয়ার পরে জনগণের শিক্ষার্থীদের ম্যান্ডেট নেওয়ার পরে কি এই কাজগুলো কন্টিনিউ হবে কিনা, এবং যদি হয় তাহলে সেইটা পড়াশোনার যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, সেই আপনাদের লক্ষ্যের সাথে সাংঘর্ষিক হবে কিনা? ধন্যবাদ। আচ্ছা, আমি যদি স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় সাউন্ড করার যে বিষয়টা, এটা আপনি দেখবেন যে আসলে কনসার্ট শুধু বামপন্থীরা করে এরকম না, সবাই করে, কিন্তু কনসার্ট করার ব্যাপারটা কেন যেন বামপন্থীদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত দেখে এখানে গান বাজনার আওয়াজের কথা উঠলে বামপন্থীদের কথা আলাদাভাবে আসে। এখানে আসলে যেটা দরকার সেটা হচ্ছে একটা সোশ্যাল কন্ট্রাক্ট দরকার, যে আমি এখানে যে সাউন্ডটা করব কয়টা পর্যন্ত কত ডেসিবেলে আওয়াজ করা যাবে। এবং এটা শুধু নির্বাচিত হওয়ার প্রশ্ন না। আপনি জানেন যে শেষ কয়েকটা কনসার্টের পরে যখন শামসুন নাহার হল এবং রোকেয়া হল থেকে এই নিয়ে কমপ্লেন এসেছে, তখন আমি কিন্তু নিজ উদ্যোগে শামসুন নাহার হলের যারা শিক্ষার্থী রয়েছেন, একজন বাকেটদের প্যানেলের যিনি এখন এজিএস পদে দাঁড়িয়েছেন আশরেফা, তার সাথে আলাদা করে কথা বলে শামসুন নাহার হলে এটার আলাদা মিটিগেশনের ব্যবস্থা করেছি। এবং আপনারা প্রশাসনের সাথে কথা বললে জানবেন যে প্রশাসন যখন এখানে একটা ব্যবস্থা করার চেষ্টা করেছেন যে আসলে কতটুকু সাউন্ড এখানে করা যাবে এবং করা যাবে না, প্রশাসনের কাছে এসে সব গান বাজনা বন্ধ করে ফেলা হয়েছিল। টিএসসির অর্গানাইজেশনগুলোর সাথে কথাবার্তা না বলে যে 6টার পরে কোনো গান বাজনাই করা যাবে না। সো সেখানে একটা মডারেশনের কাজ যেটা, সেটা আমরা করেছি। আমরা সবসময় নিয়মতান্ত্রিকতার পক্ষে। সো আমরা নির্বাচিত হই আর না হই, আমরা এটা এনশিওর করব যে যারাই নির্বাচিত হোক না কেন, যে এখানে যেন একটা স্পষ্ট বিধিমালা থাকে যে কয়টা পর্যন্ত কত ডেসিবেলে আওয়াজ করা যাবে। আর স্থাপনার কথা যেহেতু আসলো, একটা কথা বলতে চাই, চিকা মারার ক্ষেত্রে আমরা সবসময় মেনটেন করি, আমরা কখনোই ভাস্কর্যের গায়ে চিকা মারি না। কিন্তু গত 5ই আগস্টের পর একটা স্পষ্টত বেয়াদবি শুরু হয়েছে ক্যাম্পাসে, সেটা হচ্ছে ভাস্কর্যের গায়ে চিকা মারা। এটা স্পষ্টতই একটা বেয়াদবি, এই বেয়াদবিটা বন্ধ করা লাগবে। আমি আশা করব, আমাদের নীতিমালা তো আছেই যে ভাস্কর্য, আমরা স্পষ্ট বলেছি আমরা ভাস্কর্য নীতিমালা বানাতে চাই, ভাস্কর্যের ঘাড়ে উঠে নাচা যাবে না, একদম সিম্পল অ্যাজ দ্যাট। এবং আমরা যদি নাও জিতি, আমি আশা করব যারাই জিতবেন না কেন, আপনারা ভাস্কর্য নীতিমালার ব্যাপারে একটু সিরিয়াস হন, যাতে করে ভাস্কর্যগুলোর ঘাড়ে না ওঠা যায়। ভাস্কর্যগুলার অন্ততপক্ষে এগুলো প্রত্যেকটা ভাস্কর্য কোনো না কোনো আন্দোলনের স্মারক, 52 হোক, 71 হোক, 90 হোক, 24 হোক, কোনো একটা স্মারক। কাজেই সেই স্মারকগুলোর প্রতি যতটুকু ন্যূনতম সম্মান আমাদের থাকা দরকার, সেই স্মারকগুলোকে যেন আমরা ওই ন্যূনতম সম্মানটা দেখাই। এবং এটা যাতে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এখানে যে ফাইজলামির জায়গা না, সেটা যেন আমরা ভাস্কর্যগুলোকে কিভাবে ট্রিট করি তার মধ্য দিয়ে বোঝা যায়। মেঘকে ধন্যবাদ। আচ্ছা, ইন দ্য মিন টাইম, বিরতির সময় আমাদের একজন শিক্ষার্থী বন্ধু তিনি একটি প্রশ্ন বলে গিয়েছেন, আমরা আপনাদের 3 জনের কাছ থেকে খুব সংক্ষেপের উত্তরটা নিব।
সেটা হচ্ছে এই যে প্রচারণার 13 দিনে লিফলেট, হ্যান্ডবিল থেকে শুরু করে আপনারা যা ছাপিয়েছেন এবং সবাইকে দিয়েছেন, এগুলোর খরচের উৎস অর্থাৎ মানে টাকার উৎস কোথা থেকে পেয়েছেন? হামিম। আসলে শিক্ষার্থীরা জানে যে আমি মাত্র ব্যক্তিগতভাবে আমরা 2টি লিফলেট প্রচারণা করেছি। একটি হলো আমাদের প্যানেলের লিফলেট, আর একটি হচ্ছে আমার লিফলেট। সো 2টি যে সাদা কালো লিফলেট, এটা আসলে আপনার খরচের জন্য আহামরি টাকারও প্রয়োজন নেই, কারণ আমরা দেখছি যে আমাদের অনেকেই কিন্তু অনেক প্রোডাক্টিভ, ক্রিয়েটিভ অনেক কিছু শিক্ষার্থীদের কাছে দিচ্ছে, সেটা হোক প্রজাপতি বা হার্ট শেপ, অনেক কিছু দিচ্ছে। আবার এমনও দেখেছি একটা খামের ভিতর প্রায় আপনার 150 থেকে 200 টাকার গিফট আছে। এরকমও দেখছি বিভিন্ন খামটাম করে অনেকে অনেক সুন্দর ভাবে ভোটারদের কাছে যাচ্ছে। শুধু আমাদের আসলে ব্যক্তিগতভাবে আমি একটি বিষয় বলতে চাই, সেটি হলো দেখুন আমাদের যে প্যানেল শিট সেটি আমাদের ছাত্রদল থেকে আমাদেরকে সংগ্রহ করেছে, আমাদেরকে দিয়েছে, এবং আমার যে ব্যক্তিগত লিফলেট আমি যে ফ্ল্যাটটি দিয়েছি একটি সাদা কালো কাগজের 55 গ্রামের যে কাগজে দিয়েছি সেটা আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। উমামা। আচ্ছা, আমাদের জায়গা থেকে যেহেতু নাজিরা বাজারে খাওয়ানোর পয়সা নেই, যে পয়সাটা আছে সেটা দিয়ে আসলে লিফলেটই ছাপাইছি, আর সেটা দিয়ে অতটুকুই প্রচারণা করেছি। সো যদি খরচের কথা জিজ্ঞেস করেন তাহলে বলবো প্রথমত প্যানেল যেটা আমরা তৈরি করেছি, প্যানেলের সবাইকেই নিজের একটা কস্ট বিয়ার করার কথা বলা হয়েছে, আর এর বাইরে প্যানেল আমরা হয়তো কিছু পরিমাণ সামান্য কিছু বিয়ার করেছি। আর এছাড়া আমাদের বিভিন্ন অ্যালুমনাই যারা আছে আমাদের ডিপার্টমেন্ট বলি বা ইউনিভার্সিটির বলি, তাদের কাছে আমরা হেল্প খুঁজেছি এবং তারা তাদের জায়গা থেকে আমাকে বা আমাদের প্যানেলকে হেল্প করেছে। আর যদি আমাকে বিশেষ করে জিজ্ঞেস করেন, যেহেতু আমি দীর্ঘ সময় ধরে আসলে ক্যাম্পাস অ্যাক্টিভিজম বা ন্যাশনাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত, আমার ঢাকা বলি, চট্টগ্রাম বলি, বাংলাদেশেই কিন্তু একটা পরিচিত সার্কেল আছে বা নেটওয়ার্ক আছে, যারা আমি বললে তারা হয়তো কিছু পরিমাণ ফাইন্যান্সিং করেন, কিন্তু সেটা মোটেও অনেক বেশি না, যেটা আমরা হয়তো একটা নির্বাচনী খরচ সেটা দিয়ে চালাতে পারছি আপাতকালীন সময়ে। এতটুকু কষ্ট আমরা উঠাতে পেরেছি। জি, থ্যাংক ইউ। বিনিয়ামিন মোল্লা, সংক্ষেপে। খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমাকে অনেকেই বলতেছে যে ভাই আপনি এত লড়াই সংগ্রাম করছেন, ডাকসুর জন্য এত শক্তিশালী একটা স্ট্যান্ড নিলেন, কিন্তু আপনাকে দেখতেছি না, মানে সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখতেছি না। আসলে লাইট ক্যামেরা অ্যাকশনের জন্য ভাই প্রতিদিনে অনেক বড় একটা বাজেট খরচ করতে হয়, যেটা অনেকে করতেছেন। ইভেন খাওয়ার সময়ও তাদের সামনে 2টা করে মানে 3টা করে ক্যামেরা, 4টা 5টা করে ক্যামেরা থাকে। তো এইটা আসলে আমার পক্ষে সেটা বেয়ার করা সম্ভব না। আপনি যে এই যে আর ক্যাম্পাসে বিভিন্ন রঙিন ব্যানার ফেস্টুন টানিয়েছেন, ওইটা তো লাইট ক্যামেরা অ্যাকশনের পিছে যে খরচ সেটা ওইখানেই চলে গেছে। আচ্ছা, সেটার ব্যয় হয়েছিল 1050 টাকার মতো, কিন্তু উনাদের যে মানে গ্রাউন্ড, উনাদের যে সোর্স, সেটার 1000 ভাগের, লক্ষ ভাগের 1 ভাগও সেটা হবে না। আরেকটা যেটা যে মানে ভাইরা আমাকে অনেকেই দেখলে বলেন যে ভাই প্রতি হলে হলে মানে ব্যাচ ধরে ধরে যে খাওয়াইতেছে, আপনি তো কাউকে খাওয়াইতে পারতেছেন না, ছেলেপেলে কি আপনাকে ভোট দিবে, সব তো খাওয়াইটা ভোট তো নিয়ে যাচ্ছে, এই যে একটা উদ্বেগের জায়গা। তবে আমার যে সোর্স সেটা আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং অনেক শিক্ষার্থীরাও আমাকে সহযোগিতা করেছেন এবং সাবেক অনেক শিক্ষার্থীরা আমাকে সহযোগিতা করেছেন, কারণ তারা বলেছেন ভাই দীর্ঘ সময় আপনি ফাইট করেছেন, আমরা দেখেছি। এর বাইরে ঠিক সেই যখন থেকে আমরা 18 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে কাজ করি, তখন থেকেই কিছু শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সহযোগিতা করেন এবং তারা এখনও আছেন, তারা সহযোগিতা করেছেন। তবে আপনার এই 1 ইয়ার থেকে বলি যে আমার এখনও ফান্ড দরকার, সহযোগিতা দরকার কাজগুলোকে আরও সহজ করার জন্য। যদি কেউ আমাকে সহযোগিতা করতে চায় আমি সেটা গ্রহণ করতে রাজি আছি। বিনিয়ামিন মোল্লাকে ধন্যবাদ, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যে প্রার্থীরা আজ যোগ দিয়েছেন আপনাদের সবার জন্য শুভকামনা। দর্শক, ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস শেষ হচ্ছে আজ এখানেই। দেখা হবে ভোটের মাঠে ঠিক একদিন পর 9 সেপ্টেম্বর। সব প্রার্থীরা ঠিক যেমনটা বললেন, প্রত্যেক ভোটারের উদ্দেশ্যে আপনারা সবাই ভোট দিতে আসুন, আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি, শিক্ষার্থীদের যে ভয়েস এবং শিক্ষার্থীরাও যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তায় কাজ করতে পারে, সেটি আবারও নতুন করে দেখিয়ে দিন। দেখা হবে ভোটের মাঠে ঠিক যেমনটা বলছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।